হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকের এপিসোডে আমরা কল্যাণী, বর্ধমান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মেজর বিভাগের সেমিস্টার 1 ইউনিট 1 সিসি 1-এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ প্রাক ঐতিহাসিক পর্ব বা প্রি হিস্টোরিক এজ, এই অধ্যায়ের কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে আমরা আলোচনা করব। যথারীতি আমরা জানি যে সভ্যতার প্রাককালেই যে একদম যে আমরা সামগ্রিকভাবেই যে এতটা উন্নততম হয়ে উঠেছি তা একদম নয়। আমাদের বিভিন্ন বিবর্তনের মাধ্যমেই কিন্তু আজকের আমরা, কিন্তু এই বিবর্তনটা শুরু হয়েছে ঠিক কোথা থেকে, এই বিষয়টাকে যদি জানতে হয় তাহলে ওই প্রাক ঐতিহাসিক পর্ব বা প্রি হিস্টোরিক এজটাকে কিন্তু জানতে হবে, যেখানে দেখা যাচ্ছে এই পর্বে বিভিন্ন ধরনের মানব বা বিভিন্ন ধরনের মানুষের বিবর্তন ঘটছে, হিউম্যান স্পিসিসের বিবর্তন হচ্ছে। তার সাথে সাথে দেখা যাচ্ছে যে প্রকৃতির সাথে তারা সামঞ্জস্য করে তারা তাদের নিজেদেরকে গড়ে তুলছে। এমন দেখা যাচ্ছে যে এক ধরনের প্রজাতি বিলুপ্ত হচ্ছে তো আরেক ধরনের প্রজাতি সেই পরিবর্তনের সাথে মানিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে। এই প্রি হিস্টোরিক এজটাকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়, যেমন পুরাপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। কি আছে? প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ এবং নিওলিথিক এজ। এবং এই প্যালিওলিথিক এজকে তিনটি ভাগে ভাগ করা হয়, যেমন আপার, মিডল এবং লোয়ার। এই তিনটি ডিভিশনে ভাগ করা হয়, মানে মূলত প্রথম হচ্ছে লোয়ার, দেন মিডল, দেন আপার। তারপরেই আসছি আমরা হচ্ছে মেসোলিথিক এজ, এরপরে নিওলিথিক এজ। এই সময় দেখা যাচ্ছে এই প্যালিওলিথিক এজের আগেও একটা ট্রানজিশন ছিল, সেটা মূলত এইখানকার এতটা আলোচ্য বিষয় নয়। তবে এই প্যালিওলিথিক এজে দেখা যাচ্ছে যে তৎকালীন যে আদি মানব, সেই আদি মানবের বিভিন্ন ধরনের বিবর্তন ঘটেছে। সর্বপ্রথম আদি মানব হিসাবে আমরা এখানে খুঁজে পেয়ে থাকি অস্ট্রেলোপিথেকাসকে, অস্ট্রেলোপিথেকাস, রামাপিথেকাস, এরকম বিভিন্ন ধরনের আদি মানবের কথা আমরা পাবো। এবং আমরা যথারীতি জানি যে রবার্ট ব্রুস রুট তিনি প্রথমবার প্রি হিস্টোরিক টুলস খুঁজে পান। আরুন সোনাকিয়া তিনি সর্বপ্রথম হোমো নিয়ান্ডারথাল মানে নরম্যান্ডিসকে উনি খুঁজে পান, হোমো ইরেক্টাস নরম্যান্ডিসকে নর্মদা নদীর উপত্যকার তীরে যিনি খুঁজে পান, তাই জন্য এর নাম হয়ে যায় হোমো ইরেক্টাস নরম্যান্ডিস। অর্থাৎ বিভিন্ন ধরনের এই ধরনের আবিষ্কারের ফলে জানতে পারা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আদি মানবের অর্থাৎ হিউম্যান স্পিসিসের বিবর্তন হচ্ছে, এবং দেখা যাচ্ছে এই বিবর্তনগুলোর সাথে সাথে যে স্পিসিস বা যে ধরনের আদি মানব টিকে যাচ্ছে তারাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কেন? আমরা জানি যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার হিউম্যান স্পিসিস বা আদি মানবের প্রজাতি ছিল, যেমন দুটো নাম নিলাম, সব থেকে প্রাচীন অস্ট্রেলোপিথেকাস, এরপরে আসছি আমরা ইরেক্টাস, হ্যাবিলিস, ইরেক্টাস, নিয়ান্ডারথাল, দেন আমরা এই হোমোসেপিয়েন্স। অর্থাৎ এই বিবর্তনের মাধ্যমেই দেখা যাচ্ছে। এই বিবর্তনগুলো দেখা যাচ্ছে যে একটা মানুষ বা এক ধরনের আদি মানব টিকে যাচ্ছে, কিন্তু আরেক ধরনের টিকছে না। ঠিক কেন? তৎকালীন সময়কারের প্রাকৃতিক অবস্থানটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে এখানে। কারণ তো দেখা যাচ্ছে যে মূলত গোটা আবহাওয়াকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্লিস্টোসিন, একটা হচ্ছে হলোসিন। প্লিস্টোসিন গোটা পিরিয়ডটা দেখা যাচ্ছে যে একটা গ্লেসিয়ার পিরিয়ড ছিল, অর্থাৎ বরফে ঘেরা একটা জায়গা বা একটা বরফ ঘেরা একটা অবস্থান। কিন্তু পরবর্তীকালে যখন আরও এগোচ্ছি, এরপর আসছে কি হলোসিন পিরিয়ড, অর্থাৎ একটুখানি ওয়ার্ম পিরিয়ডের দিকে যাচ্ছি, মানে উষ্ণ আবহাওয়ার দিকে। সমগ্র প্যালিওলিথিক এজ জুড়েই কিন্তু এই প্লিস্টোসিন এই আবহাওয়ার কিন্তু অবস্থান ছিল, কিন্তু যখন মেসোলিথিক এজের দিকে যখন আমরা যাচ্ছি তখন এটা আমরা হলোসিন পিরিয়ড অর্থাৎ প্লিস্টোসিন পিরিয়ডের শেষ এবং হলোসিন পিরিয়ডের শুরুর যে লগ্নটা, এই সময় থেকেই শুরু হয়ে যায় মেসোলিথিক এজ। এবার দেখা যাচ্ছে যে এই কঠিনতর
অর্থাৎ তো প্লেইস্টোসিন এজটা তো যথেষ্টতম একটা কঠিন আবহাওয়া ছিল, তো সেইখানের সাথে নিজেকে টিকিয়ে রাখতে হলে এই যে আদি মানবরা কিভাবে নিজেদেরকে টিকিয়ে রেখেছিলেন, তারা নিজের বিভিন্ন ব্যবহারিক কৌশলের মাধ্যমে, যেটা আমরা জানবো কি বিভিন্ন ধরনের অস্ত্রগুলো মূলত কি দিয়ে তৈরি হতো, বিভিন্ন ধরনের পাথর। কেন এই পুরো এজটাকেই বলা হচ্ছে পাথরের যুগ, স্টোন এজ। আমরা বিভিন্ন প্রকার স্টোনের হাতিয়ার সম্পর্কে জানতে পারবো, যেমন হ্যান্ড অ্যাক্স। মূলত পুরো প্যালিওলিথিক প্লেইস্টোসিন প্যালিওলিথিক এজ জুড়ে আমরা পাচ্ছি হচ্ছে হ্যান্ড অ্যাক্সের একটা মোস্ট অফ ডমিনেশন পাই, আমরা দেখতে পাই। এবং বিভিন্ন প্রকার হ্যান্ড অ্যাক্স তৈরি করতে দেখতে পাওয়া যাচ্ছে, যে একসময় হ্যান্ড অ্যাক্সটা তৈরি হচ্ছে একটু অতটা বেশি দেখতে ভালো না, কিন্তু আস্তে আস্তে যখন সময় যাচ্ছে হ্যান্ড অ্যাক্স আরও বেশি কারুকার্যপূর্ণ হয়ে উঠছে, মানে হ্যান্ড অ্যাক্সটা অনেক বেশি ওয়ার্কফুলি হয়ে উঠছে, তারা সমস্ত কাজে এই হ্যান্ড অ্যাক্সকে লাগাচ্ছে। এছাড়া আমরা চপিং পাবো, যেগুলো মূলত প্যালিওলিথিক এজে আমরা দেখতে পাচ্ছি। মেসোলিথিক এজে এসে বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কেন আবহাওয়ার একটা বিশাল ধরনের পরিবর্তন ঘটছে। কেন যে সময় গ্লেশিয়ার পিরিয়ড কাটিয়ে আমরা একটা উষ্ণ আবহাওয়া অর্থাৎ ওয়ার্ম পিরিয়ডের দিকে যখন এগাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে চারিদিকে যে একটা বরফে বা একটা বরফাকৃত যে অবস্থান ছিল বা যে পরিবেশটা ছিল, সেইগুলো কি হচ্ছে আস্তে আস্তে আমরা ওয়ার্মের দিকে, মানে একটু উষ্ণ আবহাওয়ার দিকে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে জলীয় বিভিন্ন ধরনের জলীয় অবস্থান বা জলাশয় তৈরি হচ্ছে। এবং জলাশয় তৈরি হওয়ার ফলে কি দেখা যাচ্ছে, তাদের খাদ্যাভ্যাসেরও বদল হচ্ছে। কেন তো দেখা যাচ্ছে যে বরফাকৃত পরিস্থিতি বা যে সময় প্লেইস্টোসিন এজ ছিল, সেই সময় তো খাদ্য সংস্থান বলতে কি ছিল, নর্মালি ফলমূল, এই শিকার বা কি হচ্ছে শিকার করা, যেখানে দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম অফ টাইম মানুষেরা বা আদি মানবেরা তারা এমন হতে পারতো, নয় তারা নিজেরা শিকার হতেন, নয় তারা নিজেরা শিকার করতেন বা নিজেরা শিকার হতেন। মানে কি বড় বড় পশুদেরকে তারা শিকার করতেন, বা যারা যখন পেরে উঠতেন না তখন একটা সময় দেখা যেত তারা নিজেরা শিকার হতেন। এটা একটা কিন্তু পয়েন্ট ছিল। অর্থাৎ আর এই বড় পশুদেরকে আক্রমণ করার ক্ষেত্রে বিভিন্ন প্রকার পাথরের অস্ত্রও কিন্তু নির্মাণ শুরু হয়েছিল। আর এর সাথে এই প্যালিওলিথিক এজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো আগুনের আবিষ্কার, যেটা অনেকটা বেশি এই সময়কার মানুষদের একটু এগিয়ে দিয়েছিল। কিন্তু যখন আমরা মেসোলিথিক এজ অর্থাৎ মধ্যপ্রস্তর যুগে যখন আসছি, পরিস্থিতিটা তো সম্পূর্ণ বদলে যাচ্ছে, প্রাকৃতিক অবস্থানটা বদলে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক অবস্থান বদলানোর ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জলীয় মানে স্থল অর্থাৎ জলাশয়ের সৃষ্টি হচ্ছে। এবং এই জলাশয়ের সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে যে বরফ ছিল সেই বরফগুলো গলছে, এবং নিচু এলাকাগুলোতে এই ধরনের জলাশয় তৈরি হচ্ছে। এবং জলাশয় তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের ছোট ছোট প্রাণী, জলীয় প্রাণী, মানে মূলত মাছের অবস্থান আসছে। কিন্তু তাদেরকে শিকার করতে হলে তো নিশ্চয়ই বড় পাথর বা বড় ধরনের অস্ত্রের প্রয়োজন পড়বে না, যেটা প্যালিওলিথিক এজে করা হতো। প্যালিওলিথিক এজে বড় পশুদের শিকার করতে হলে বড় ধরনের অস্ত্র তৈরি করতাম। কিন্তু মাছদের শিকার করার ক্ষেত্রে কি আমি বড় চাইট ব্যবহার করব, বড় চাইটের পাথর বা অস্ত্র ব্যবহার করব, তা নয়। এই সময় পরিবর্তনটা এলো এই মেসোলিথিক এজে, যেটা একটা বিগেস্ট ট্রান্সফরমেশন একটা আরেক রকমের বলা যেতে পারে, যেখানে দেখা যাচ্ছে আমরা ছোট ছোট পাথরের অস্ত্র তৈরি করব, যাকে আমরা মাইক্রোলিথ টুলস বলে থাকি। আজকের পর্বে অ্যাকচুয়ালি এই বিষয়টাকে নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের কোয়েশ্চেনটা অ্যাজ ইউজুয়াল তুমি দেখতেই পাচ্ছ, তবে একটুখানি জায়গাটা বলে নিই। এবং শুধুই কি মাছ শিকার, মাছের বা এই জলাশয়কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রাণীরও উদ্ভব ঘটছে, যেমন পাখি, গাছপালার উদ্ভব ঘটছে, যার ফলে তো কি হচ্ছে কি বিভিন্ন ধরনের গাছপালার উদ্ভবের ফলে শুধুমাত্রই যে ফলমূলের ওপরেই যে ডিপেন্ড থাকতে হতো খাদ্যের ওপরে, যেটা এত প্যালিওলিথিক এজে থাকতো কি অল্প আধটু ফলমূল এবং বড় পশুদের শিকার করে তাদের নিজের খাদ্যটা নির্মাণ, তাদের অবস্থা বা জীবিকা নির্বাহ করতো। মেসোলিথিক এজে এসে এটা পরিবর্তন হলো, শুধুমাত্র ফলমূল নয় বা শুধুমাত্র শিকারের উপরে যে কমপ্লিটলি ডিপেন্ড করতে হতো তা নয়, ফিশিং অর্থাৎ মাছ ধরার পরিস্থিতিটাও চলে এলো। মানে কি তাদের কাছে একটা নতুন অপশন খুলে এলো।
এরপরে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি নব্যপ্রস্তর যুগের দিকে, যেখানে মানুষ এই শিকারের ওপর নয়, একটু সেটেল লাইফ লিড করতে আরম্ভ করে। যেখানে কি হচ্ছে কি, মানুষ চাষাবাদের একটা পরিস্থিতি তৈরি করে। কেন মধ্যপ্রস্তর যুগ থেকে আমরা মধ্যপ্রস্তর যুগের একটা শেষ পর্বের দিকে দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও বিভিন্ন ধরনের জংলি ধান, জংলি বিভিন্ন ধরনের বিষয়বস্তুগুলো লেখা যায়। যেমন বিভিন্ন গাছপাতা ঘাটপাতা দিয়ে তৈরি হচ্ছে একটা বাড়িঘর, আবাসস্থল মেসোলিথিক যুগের শেষের দিকে। অর্থাৎ মেসোলিথিক যুগের শেষের দিক থেকে নব্যপ্রস্তর যুগে যে ট্রানজিশনটা ঘটছে, মানুষ এই সময় কি করে, একটু সেটেল লাইফ লিড করে, সেডিমেন্টারি লাইফ। এটা হচ্ছে বড় ওয়াটারে সেডিমেন্টারি লাইফটা আস্তে আস্তে তারা লিড করতে শুরু করে। অর্থাৎ স্থায়ী বসস্থান। স্থায়ী বসস্থান কেন? তারা একটা জায়গায় আস্তে আস্তে উৎপাদনের কনসেপ্টটা তাদের মধ্যে নিয়ে আসছে। প্রথম পর্বে তো যাযাবর ছিল, কেন তো দেখা যাচ্ছে যে যেই একটা জায়গায় মাস শেষ হয়ে যাচ্ছে, যেই একটা জায়গায় সব কিছু শেষ হয়ে যাচ্ছে, একটা জায়গায় চলে যাচ্ছে। কিন্তু চাষ করার ক্ষেত্রে তো এই বিষয়টা থাকবে না। তাই নব্যপ্রস্তর যুগে তখন দেখা যাচ্ছে যে চাষাবাদের বিষয়টা, এটা একটা বড় ধরনের রেভলিউশনারি বা নিওলিথিক রেভলিউশন যাকে বলে, বাই ভি গর্ডন চার্লি কথাটাকে বলেন। শুধু নিওলিথিক এজ নয়, নিওলিথিক রেভলিউশন অ্যাকচুয়ালি। দু একটি বিভিন্ন ধরনের চাষাবাদ অল্প আধটু শুরু হয়, এবং এই চাষাবাদকে কেন্দ্র করেই শুরু হয় বিভিন্ন ধরনের জীবিকার ধরন আসতে শুরু করে। মূলত কি, আমি শুধু কৃষিকাজ করছি, যে উৎপাদনটা করছি সেটা তো আর আমি এমনি কোথাও রেখে দিতে পারবো না, তাকে রাখতে হলে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। অর্থাৎ এখান থেকেই এলো হচ্ছে মাটির তৈরি বা বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিসপত্র, অর্থাৎ পটারির কনসেপ্ট। দেন কি হলো, তাহলে বোঝাই যাচ্ছে যে নব্যপ্রস্তর যুগে শুধুমাত্র চাষাবাদ নয়, একটা সেডিমেন্টারি লাইফটা কিভাবে হলো, কি চাষাবাদকে কেন্দ্র করে দু একটি প্রকার, অর্থাৎ কিছু প্রকার জীবিকারও একটা ধরন বা প্রকৃতি দেখা গেল। অর্থাৎ সমাজের যে একটা কনসেপ্ট, সেটা নব্যপ্রস্তর যুগ থেকেই শুরু হলো। এরপরে আস্তে আস্তে আমরা যখন আরও চ্যাপ্টার যখন এগোবো, তখন বুঝতে পারবো যে ট্রানজিশনটা কিভাবে ঘটেছে। এরপর আমরা চ্যালকোলিথিক এজ পাবো, দেন আমরা একটা কমপ্লিট সিভিলাইজেশনের আমরা নাম পাবো, যেটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন। কিভাবে কি ট্রানজিশন ঘটেছে, তবে মূলত এই প্রি হিস্টোরিক এজের এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো আজকের এপিসোডে যে কোয়েশ্চেনটাকে নিয়ে তোমাদের আলোচনা করব, সেটা হলো প্রাচীন ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ মেসোলিথিক এজ ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। এটি 5 মার্কসের। তোমাদের আগের এপিসোডেই এক্সামের প্যাটার্ন সম্পর্কে বলে দেওয়া হয়েছে, মূলত 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের কোশ্চেন, এবং প্রি হিস্টোরিক এজ থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে, এটাও 5 নম্বর, যথেষ্ট ইম্পর্টেন্ট। সো চলো শুরু করা যাক। মধ্যপ্রস্তর যুগে কয়েকটি সাধারণ বৈশিষ্ট্যকে পণ্ডিতরা চিহ্নিত করেছেন, যার মধ্যে হলো প্রথমত এই যুগের মূল পরিচয়ক হলো 1 থেকে 3 সেন্টিমিটার, খুব গুরুত্বপূর্ণ, 1 থেকে 3 সেন্টিমিটার লম্বা সূক্ষ্ম দানার পাথরের তৈরি হাতিয়ার ব্যাপক ব্যবহার। অর্থাৎ যেটা বলছিলাম যে প্যালিওলিথিক এজে যেটা ভারী ধরনের পাথরের বস্ত্র ব্যবহার করা, তো মেসোলিথিক এজে এসে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। কি 1 থেকে 3 সেন্টিমিটার। তাই মধ্যপ্রস্তর যুগকে ক্ষুদ্রাশ্রয়ী যুগও বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এই টার্মটাকে একটু মনে রাখো। বা মাইক্রোলিথ, মাইক্রোলিথ কথার অর্থই হলো হচ্ছে ক্ষুদ্রাশ্রয়ী আয়ুধ। মধ্যপ্রস্তর পর্বে আবহাওয়ার গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাথে সাথে মানুষের ব্যবহার্য প্রস্তর আয়ুধ নির্মাণ ও উন্নততর প্রযুক্তির প্রয়োগ লক্ষ্য করা যায়, যার অবশ্যম্ভাবী পরিণতি হলো ক্ষুদ্রাকৃতি প্রস্তর আয়ুধ। কেন প্রকৃতির পরিবর্তনটা ঘটেছিলাম কেন বলছি, যেহেতু মেসোলিথিক এজে আমরা প্যালিওলিথিক এজটা হচ্ছে প্লেস্টোসিন এজেরকে ডিটারমাইন করি, যে সময় পুরো বরফাকৃতি একটা পরিবেশ ছিল বা আবহাওয়া ছিল। কিন্তু যে মেসোলিথিক যে যখন এন্টার করছি, যখন আমরা প্রবেশ করছি, সেই সময় দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মানে হলোসিন পিরিয়ডের দিকে আমরা অগ্রসর হচ্ছি, অর্থাৎ একটু উষ্ণ আবহাওয়ার দিকে আমরা তখন দেখছিলাম বা দেখা যাচ্ছিল এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো। প্রত্নতাত্ত্বিক পরিভাষায় যা মাইক্রোলেথ নামেই পরিচিত। মধ্যপ্রস্তর যুগে এই ছোট ছোট হাতিয়ারের প্রাচুর্য
ব্যবহারের প্রাচুর্য লক্ষ্য করা যায়। মাইক্রোলেথ হাতিয়ারগুলির আকৃতি নিঃসন্দেহে পূর্ববর্তী প্রস্তর হাতিয়ারের তুলনায় অনেক ক্ষুদ্র, বিকজ একটা হ্যান্ড অ্যাক্সের পরিমাণ অনেকটা সাইজ হতো, অলমোস্ট আমার হাতের থেকেও, আমি যদি একটা হাত সাইজ করি তার থেকেও বেশ কিছুটা বড় হ্যান্ড অ্যাক্স হয়। কিন্তু এই ধরনের মাইক্রোলেথ পাথরগুলো মিনিমাম 1 থেকে 3 সেন্টিমিটার, হার্ডলি এতটা। বেশিরভাগ মাইক্রোলেথের দৈর্ঘ্য 1 থেকে 3 সেন্টিমিটার। এটা গুরুত্বপূর্ণ, শর্ট কোয়েশ্চেনে যদি এসে থাকে মাইক্রোলেথের কত সেন্টিমিটার হাতিয়ারের সাইজ ছিল, 1 থেকে 3 সেন্টিমিটার। তবে কোনো ক্ষেত্রে অবশ্য হাতিয়ারগুলি 8 সেন্টিমিটার পর্যন্ত লক্ষ্য করা যেত। এটা একটা বিচ্ছিন্নভাবে, মূলত 1 থেকে 3, কিছু সময় আমরা লম্বা বা একটু বড় সাইজের হাতিয়ারও লক্ষ্য করেছি, বাট সেগুলো কি হতো, বেশ পাতলা হতো, ভারী হতো না, এটা একটা ব্যাপার। দিলীপ কুমার চক্রবর্তী বিশিষ্ট একজন প্রত্নতত্ত্ববিদ, তার মতে মাইক্রোলেথগুলি একটি বড় বৈশিষ্ট্য হলো তার একটা বড় অংশ থেকে ছোট ছোট লম্বাটে চিল্কা, অর্থাৎ ব্লেড, মানে একটা বড় পাথরকে তাকে বিভিন্ন ধরনের টেকনিক্সের মাধ্যমে ছোট ছোট চিল্কা বার করা, অর্থাৎ ছোট ছোট ব্লেড টাইপ বার করা। আর সেই ব্লেডসগুলোকে আর ইভেন সেগুলো খুব শার্প ধরনের হয়, মানে সেটা দিয়ে সহজে অন্য জিনিস কেটে নেওয়া যাবে, এরকম ধরনের শার্প হতো, যেমন জাস্ট লাইক আ ব্লেড থেকে বের করে নেওয়া হয়েছে। বক্রতুলাকার ছোট্ট প্রস্তর খণ্ড থেকে এরকম চিল্কা ছাড়ানো হতো, মানে বিভিন্ন ধরনের শেপের, বক্রতুলাকার শেপের, এরকম করে চিল্কা, অর্থাৎ এই ব্লেডসগুলো একদম একটা মানে খুব সুন্দর একটা স্লাইডস করে তাকে কেটে নেওয়া হতো। বিভিন্ন ধরনের তার টেকনিক্স ছোট নামকরণ আছে। এই আয়তগুলি অনেক ক্ষেত্রে একের পর এক কোনো কিছু হাতলের গায়ে আটকে করাত, ছুরি ইত্যাদি কাজে ব্যবহার করা হতো। এর প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে নানা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে। কোয়ার্টজাইট, এটা একটা র মেটেরিয়াল, মানে একটা পাথর, যেখান থেকে কোয়ার্টজাইটের পরিবর্তে চ্যালসিডনি এবং সিলিকা, কোয়ার্টজাইটটা মূলত প্যালিওলিথিক এজে ব্যবহার হতো। যদি শর্ট কোয়েশ্চেনে এসে থাকে যে প্যালিওলিথিক এজে বা পুরাপ্রস্তর যুগে মূল হাতিয়ার তৈরির মূল উপকরণ কি ছিল, তো দ্যাট ইজ কোয়ার্টজাইট। কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে কোয়ার্টজাইটের পরিবর্তে চ্যালসিডনি এবং সিলিকার ব্যবহার হতো। এটা আবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাইক্রোলেথ বা মেসোলিথিক এজের হাতিয়ারগুলির র মেটেরিয়াল কি ছিল? সো এই দুটো প্রশ্ন এখান থেকে। বিভিন্ন শ্রেণীর পাথর দিয়ে এই ক্ষুদ্রাকৃতি হাতিয়ারগুলি তৈরি করা হতো। ফ্লেক নির্মিত বিভিন্ন ধরনের ব্লেড, স্ক্র্যাপার, শল্য, বাটালি মাইক্রোলিথিক হাতিয়ারগুলি গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য হলো যে বহু ক্ষেত্রে এই হাতিয়ারগুলি এতই ক্ষুদ্র যে দণ্ড জাতীয় বস্তুর সাথে তাকে জুড়ে বা গেঁথে নেওয়া হতো। সেই দিক দিয়ে বিচার করলে এইগুলিকে মিশ্র আয়ুধ, এটা আয়ুধ হবে মিশ্র আয়ুধ বা কম্পোজিট টুলও বলে। অর্থাৎ এই হাতিয়ারগুলো কোনো কিছুর সাথে একটা লাগিয়ে দেওয়া হতো, যেগুলোকে কোনো জিনিস এটা ব্যবহার করে। শুধুমাত্র ব্লেডটাকে ডাইরেক্ট ইউজ করবে, কোনো জিনিসে হাতলের সাথে লাগিয়ে সেটাকে ইউজ করা হতো, মানে এটা একটু বড় কাজের জন্য কিন্তু সেটাকে ইউজ করা হচ্ছে, তাই কি বলা হচ্ছে, এটাকে কম্পোজিট টুল বলা হচ্ছে। ইরফান হাবিব, বিশিষ্ট ঐতিহাসিকবিদ ইরফান হাবিব প্রি হিস্ট্রি, এটি গ্রন্থতে দেখিয়েছেন যে মাইক্রোলিথের ব্যবহার প্রাচীনতম নজির রয়েছে দক্ষিণ এশিয়া, শ্রীলঙ্কার ফাইয়েন গুয়ায়, যেখান থেকে আবিষ্কৃত আয়ুধগুলির আজ থেকে 34,000 বছর পুরনো। আর শ্রীলঙ্কা থেকে প্রাপ্ত জ্যামিতিক মাইক্রোলিথ 28,000 বছর আগেকার। এছাড়া ভারতের মহারাষ্ট্রের চাল্লিসাগাঁও এর নিকট অবস্থিত পাটন থেকে প্রাপ্ত ক্ষুদ্রাশ্রয়ী আয়ুধগুলির বয়স হচ্ছে 24,000 বছর। তিনি বিভিন্ন যে মাইক্রোলিথসগুলোর কোথায় কি মাইক্রোলিথসগুলোর টাইমিং আছে সেটা উনি এখানে মেনশন করেছেন। এছাড়া ভারতের প্রায় সর্বত্র, যেমন বিহার,
উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্রাশ্রয়ী আয়ুদের প্রচুর পরিমাণ পাওয়া গেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মিদনাপুর, এটা উচ্চাংশ হবে না, মিদনাপুরে বহু এর সংখ্যক অগন্তি। শুধুমাত্র মিদনাপুর না, মিদনাপুর, পুরুলিয়া, এই পুরো সেক্টরটাতেই না প্যালিওলিথিক বা এই পুরো প্রিহিস্টরিক এজের একটা দারুণ ধরনের প্রমাণ পাওয়া গেছে। মানব সংস্কৃতির প্রযুক্তিগত অগ্রগতি এক উৎকৃষ্ট সাক্ষ্য বহন করেছে মাইক্রোলিথগুলো, ডেফিনেটলি। অর্থাৎ মাইক্রোলিথগুলো কি কাজে ব্যবহার করা আছে, এবং এই মাইক্রোলিথ থেকে কিন্তু তৎকালীন সময়কালের বা মেসোলিথিক এজের যে স্টেটাসটা, সোশ্যাল স্টেটাস বা সামাজিক যে অবস্থান, সেই সময়কার পুরো কমপ্লিট সময়কার অবস্থানটাই আমরা বুঝে নিতে পারবো। পুরাপ্রস্তর পর্বের তুলনায় মধ্যপ্রস্তর যুগের পর্বে যে খাদ্য সংগ্রহের ধারা ও রীতি আরও বিকশিত হয়েছিল তা জানান দিচ্ছে এই প্রাগৈতিহাসিক পর্বে মাইক্রোলিথসগুলি। যেটা কোয়েশ্চেন আলোচনার আগেই বলেছিলাম যে কি করা হচ্ছে, যে প্যালিওলিথিক এজে আমরা দেখতে পাচ্ছি ভারী পাথর বা ভারী পাথর দিয়ে ভারী ধরনের অস্ত্র তৈরি করে তখন কি হতো, ভারী ভারী জীবজন্তুদের মানে বড় ধরনের জীবজন্তুদের শিকার করা হচ্ছে। তখন তো এই ধরনের ছোট জীবজন্তু ছিল না। কেন, ব্যাপারটা কি হয়েছে, তখন পরিবেশ যেমন, তখনকার মানুষ জীবজন্তুরা তারা সেইভাবে ওই পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেদেরকে পরিবর্তন করেছে। যারা পরিবর্তন করতে পারেনি তারা কিন্তু সেই রেসে মানে কাইন্ড অফ কি রেসে তারা টিকতে পারেনি। যেমন কি হচ্ছে কি যে হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো নিয়ান্ডারথাল, এরা কি হচ্ছে কি নিয়ান্ডারথাল তুলনামূলক অনেক কম পাওয়া গেছে ইন্ডিয়াতে, বাট এখানে কি হচ্ছে কি তারা কিন্তু কি হচ্ছে এরা আস্তে আস্তে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারেনি। পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পেরেছে একমাত্র হোমোসেপিয়েন্সরা। তাই জন্য টিল নাও আজও ধরি এই হোমোসেপিয়েন্স অর্থাৎ বর্তমান যে মানবের তার অবস্থান। এবং খাদ্য যে সংগ্রহের ধারা যেটা দেখা যাচ্ছে কি প্যালিওলিথিক এজে কি বড় জন্তুদের শিকার করা হতো, মেসোলিথিক এজে এসে তো সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার কি শুধু কি বড় পশুদের শিকার, জন্তুদের শিকার তা নয়, এবার একটা ফিশিং বিষয়টা চলে এসেছিল। এবং দেখা যাচ্ছে কি আমরা মাছ শিকার করছি, এবং শুধু মাছকে না, মাছের সাথে সাথে আমরা পাখি শিকার করছি। কেন, জলাশয়কে কেন্দ্র করে যেমন মাছেরাও তৈরি হচ্ছে, এই মাছের জন্য তো পাখিরাও তো তারা এসে আশেপাশে বসছে, তারাও তাদের যেরকম হয় না অ্যাকচুয়ালি, যে একটা পুকুর বা একটা জলাশয়কে আশেপাশে বহু ধরনের পাখিরা এসে থাকে তারা মাছ শিকার করার জন্য। আর মানুষরা অ্যাট এ টাইম কি করছে, মানে আদি মেসোলিথিক পর্বের মানুষরা তারা শুধুমাত্র মাছ শিকার করছে না, তারা পাখিও শিকার করছে। সাধারণত এই যুগের তারিখ নির্ণয় রেডিও কার্বন, এটা এক ধরনের সাইন্টিফিক ডেটিং মেথড পদ্ধতির প্রয়োগ বেশি হয়েছিল, কিন্তু একই ধরনের বিভিন্ন ক্ষেত্র থেকে প্রাপ্ত তারিখ বিভিন্নতা থাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই বিষয়টা কেন, যে কোথাও দেখা যাচ্ছে যে মেসোলিথিক এজ মূলত হলোসিন পিরিয়ডে শুরু হওয়ার সময়কালেই শুরু হচ্ছে, মূলত 10,000 থেকে বিসি থেকে মেসোলিথিক এজ শুরু হচ্ছে। কিন্তু সব জায়গায় যে একদম অল ওভার, আমি যদি ইন্ডিয়ান কনটেক্সে যেহেতু বলছি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কনটেক্সে যদি বলে থাকি, যে একদম সব জায়গায় যে পার্টিকুলার 10,000 বিসি থেকেই যে মেসোলিথিক এজ শুরু হয়েছিল তা কিন্তু নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শুরু হয়েছিল। সেটা কি বলছে, এই মতানৈক্যের বিভ্রান্তি সত্ত্বেও যেটুকুনি জানা গেছে তার ভিত্তিতে বলা যায় যে ভারতে এই যুগের সূত্রপাত হয়েছে হলোসিন যুগের গোড়া থেকে, অর্থাৎ প্লেস্টোসিন এর শেষ হচ্ছে আস্তে আস্তে যে হলোসিন পিরিয়ডে আমরা এন্ট্রি করছি সেই সময় থেকেই কিন্তু এই মেসোলিথিক এজের সূচনা। উত্তরপ্রদেশের বেলান উপত্যকায় কঙ্কর স্তর নম্বর 4, এটা বিভিন্ন প্রত্নতত্ত্বরা তারা একটা জায়গাকে নাম করে থাকে বলে একটি কঙ্কর স্তর দেখা গেছে। এই স্তরে এই অঞ্চলে ঐতিহাসিক স্তর পরম্পরায় মধ্যপ্রস্তর যুগের হাতিয়ার প্রায় মেলে। মহাগড়া, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা নাম, মহাগড়া নামক স্থানে এই 4 নম্বর স্তর থেকে 5টি তারিখ পাওয়া গেছে খ্রিস্টপূর্ব 11-12 হাজার থেকে 8 থেকে 9 হাজার বছরের ভিতরে। অর্থাৎ মহাগড়া এই স্থান থেকে যে ধরনের আমরা প্রত্নতাত্ত্বিক প্রমাণ পেয়েছি তার থেকে মোটামুটি ডিটারমাইন করা গেছে যে মেসোলিথিক এজ মহাগড়াতে স্টার্ট হয়েছে
ইদার 11-12 থেকে 8 থেকে মানে 11-12 মানে ফর্ম 11-12 থেকে 8 থেকে 9,000 বছর পর্যন্ত এটা ওরা একটা এস্টিমেট করেছে। এই সময় মধ্যেই মেসোলিথিক এজটা মহাগড়াতে শুরু হয়েছে। এর ভিত্তিতে প্রত্নতাত্ত্বিক অনুমান এবং ভারতবর্ষে মধ্যপ্রস্তর যুগের ভূতাত্ত্বিক হলোসেন যুগের গোড়াতেই শুরু হয়েছিল। অর্থাৎ হলোসেন পিরিয়ডটা হচ্ছে মোটামুটি 10,000 থেকে এটা একটা ধরা হচ্ছে শুরু হয়। তবে এই প্রত্যক্ষ তারিখের পাশাপাশি কিছু অপ্রত্যক্ষ তারিখও আছে। যেমন অন্যদিকে এই অঞ্চলেই উত্তরপ্রদেশের সরাই নাহারাই, এটা সরাই হবে, সরাই নাহারাই গুরুত্বপূর্ণ জায়গা। সরাই নাহারাইতে এই মানে মহাগড়া আর সরাই নাহারাই গুরুত্বপূর্ণ দুটো মেসোলিথিক সাইটের নাম। মহাগড়া আর সরাই নাহারাই, এই দুটো আলাদা করে নাম মেনশন করার উদ্দেশ্য হলো মহাগড়া এবং সরাই নাহারাই এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ মেসোলিথিক সাইট ইন্ডিয়ার। কোয়েশ্চেন যদি এরকম শর্ট কোয়েশ্চেন ডিরেক্টলি আসে মেসোলিথিক এজে দুটো গুরুত্বপূর্ণ সাইটের নাম কি, এই দুটো নাম। তারিখের ভিতর থেকে একটি 8,395 প্লাস মানে এর বেশি এবং 110 খ্রিস্টপূর্বাব্দ, আর অন্যটি 9,900, এটা 9,900 হবে আর একটা 0 হবে, 9,900 থেকে 125 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সরাই নাহারাইতে একটা এস্টিমেটেড ডেট পাওয়া গেছে। রাজস্থানের ভিলওয়াড়া, এটাও গুরুত্বপূর্ণ একটা স্থান। ভিলওয়াড়া বাগড় গ্রাম থেকে মধ্যপ্রস্তর, এই বাগড়টা কোথায় অবস্থিত এরকম শর্ট কোয়েশ্চেন আসে। বাগড় কোথায় অবস্থিত, মহাগড়া কোথায় অবস্থিত, সরাই নাহারাই কোথায় অবস্থিত, এরকম কোয়েশ্চেন আসে। মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতির প্রথম প্রমাণ বা পর্যায়ে তারিখ হচ্ছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ থেকে 4র্থ সহস্রাব্দের ভেতরে। মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ আরেকটা গুরুত্বপূর্ণ সাইট, এর কাছে আদমগড়ে দুটি তারিখ, এর ভিতর একটি খ্রিস্টপূর্ব, এটা পূর্ব খ্রিস্টপূর্ব 7ম সহস্রাব্দ ছুঁই ছুঁই, আর একটি 1000 খ্রিস্টপূর্বাব্দ, এরকম টাইম ধরা হচ্ছে। মধ্যপ্রদেশের ভীমবেটকা থেকেও বেশ কিছু তারিখ মিলেছে, তবে এর বেশিরভাগটাই একটা কনফিউশন অফকোর্স। খ্রিস্টপূর্ব 7ম এবং 5ম সহস্রাব্দ নিয়ে দুটি তারিখ আছে। একটি প্রাচীন তারিখ পাওয়া গেছে বিহারের প্যাসরা, এটাও আর একটা গুরুত্বপূর্ণ স্থান, থেকে খ্রিস্টপূর্ব 7ম সহস্রাব্দ। এছাড়া মধ্যপ্রদেশের সোন উপত্যকার বাগড় গ্রাম, মধ্যপ্রদেশের বাগড় একটা আছে, আরেকটা বাগড়, একটা আছে বাঘড়, বাগড় গ্রামের প্রত্নতাত্ত্বিক অঞ্চলে এই পর্যায়ের তারিখ পাওয়া গেছে খ্রিস্টপূর্ব 8ম সহস্রাব্দ। সব মিলিয়ে বিক্ষিপ্ত কিছু তারিখ সত্ত্বেও এই কথা স্বীকার করা কঠিন যে মধ্যপ্রস্তর যুগের সূত্রপাত ভারতবর্ষে যথাসময় হয়েছিল। সরি বস্তুত আমরা যেখানে মধ্যপ্রস্তর যুগীয় সাক্ষ্য পুরো ঐতিহাসিক পরম্পরা পাই, সেখানে এই যুগের তারিখ প্রাচীন না হওয়ার কোনো কারণ নেই। যেমন পশ্চিমবঙ্গের পুরাপ্রস্তর যুগের শেষ হবার পরপরই মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে, কিন্তু কোথাও কোথাও এমন হয়ে গেছে যে পুরাপ্রস্তর যুগ শেষ হচ্ছেই একটু দেরি করে, তারপর মধ্যপ্রস্তর যুগের শুরু হচ্ছে। তাই এই অঞ্চল থেকে প্রত্যক্ষ তারিখ না থাকলেও মধ্যপ্রস্তর যুগের সময় কম বেশি এখানে হতে পারে। দক্ষিণ ভারতে তিতুকরিন, এটা একটা জায়গা যে মধ্যপ্রস্তর যুগের আমাদের অন্যতম নিদর্শন। দেন সময়ের বিচারে তাও যথেষ্ট প্রাচীন, ওখানে এই যুগে প্রাচীন সামুদ্রিক তটরেখার সঙ্গে জড়িত, উন্নতি মতে প্রিলেস্টোসিন যুগের শেষ পর্যায়ে হতে পারে। সো দেন পুরাপ্রস্তর পর্বে এটা হচ্ছে মেইনলি, এটা অ্যাকচুয়ালি কনক্লুশন। পুরাপ্রস্তর পূর্বের তুলনায় সাংস্কৃতিক সাক্ষ্য মানব জীবনের জীবিকা নির্বাহ এবং থাকায়
সাক্ষ্য মধ্যপ্রস্তর যুগের অনেক বেশি, তা তবুও সমস্ত ভারতের দৃষ্টিকোণ থেকে বিচার করলে বলা যায় যে মাত্র অল্প কয়েকটি অঞ্চল থেকে তথ্য নির্ভরযোগ্য সাক্ষ্য মিলেছে। পুরো পশ্চিমবঙ্গের কথাই যদি ধরা যায়, শুধুমাত্র হাতিয়ারের সংখ্যা গুণা এবং মাপযোজক করা ছাড়াই আর কিছু করা হয়নি। তবে রাজস্থানের বাগর, রাজস্থানের বাগর, মধ্যপ্রদেশের বাঘর, মাইন্ডেড স্পেলিংগুলো, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতির জীবনধারা স্পষ্ট ছবি মেলে। অন্যদিকে মধ্য গাঙ্গে উপত্যকায় প্রান্তবর্তী বিন্ধ্য ঘেঁষা বুলান উপত্যকায় থেকে ক্ষুদ্রাস্ত্রয়ী সংস্কৃতি যে বিস্তৃত সাক্ষ্য মিলেছে আলোচনা করা যায়, তার থেকে সহজেই বোঝা যায় যে গাঙ্গেয় সংস্কৃতির পিছনে ফেলে মধ্যপ্রস্তর যুগের অবস্থান ছিল যথেষ্ট। তবে এই বিষয়ে সুসংগত গবেষণার প্রয়োজন। এটা ওভারঅল কনক্লুশন। সো এটাকে তোমরা নিজের মতন করে, এবার সবটা ডেফিনেটলি ফাইনালি গিয়ে মনে থাকে না, একটু অনেক সময় পরীক্ষার সময় কম সম একটু বেশি কম হয়ে যায়, সেটা খুব ন্যাচারাল বিষয়। যে একদম ডিটো হুবাহু লেখা কোনোদিনও সম্ভব হয় না, সেখানে নিজের একটা ইন্টারপ্রিটেশন থাকেই থাকে, মানে নিজের ভাষার একটা প্রয়োগ থাকেই থাকে। মূলত চেষ্টা করবে যে কোয়েশ্চেনের ভূমিকা বা ইন্ট্রোডাকশন আর কনক্লুশনটা নিজের মতন করে দেওয়ার, অ্যান্ড দেন রেস্ট অফ নোটসটাকে বুঝে, পুরো বিষয়টাকে বুঝে ভালো করে পড়ে দেন কোয়েশ্চেন বা অ্যান্সার শিটে নামান। সো আশা করি তোমাদের এই মেসোলিথিক এজ সম্পর্কে, মেসোলিথিক এজের যে ক্যারেক্টারিস্টিক সম্পর্কে তোমাদের কিছুটা আইডিয়া করাতে পেরেছি। তোমরা যদি এই কোয়েশ্চেনের পিডিএফ পেতে চাও তো নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেতে যোগাযোগ করতে পারো। কোনো ধরনের কনফিউশন হলে তোমরা কমেন্ট বক্সে জানিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অন্য কোনো কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য টাটা।